এই যে বই সবার কাছে আছে কি নেই? আছে। শোনো, তোমরা যেহেতু নেফ্রনের ছবি ভালো করে বাড়িতে প্র্যাকটিস করে এসেছো, মানে যারা করেছো অন্তত বা যারা এঁকেছো, তারা অন্তত জানো যে কোনটা কোন অংশ, নেফ্রনের কোনটা কোন অংশ। তোমার বই নেই, আনতে ভুলে গেছো? বাহ। তাহলে এখন তোমাদের ছোট 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 এখানে প্রশ্ন আছে অনেক। সবার প্রথমে বার করো 103 পাতা, যাদের নতুন বই, ম্যালপিজিয়ান কর্পাসলের কাজ আগের দিন লাস্ট আমরা পড়েছিলাম। এরপরে আমরা বলবো কি বৃক্কীয় নালিকা। কি পড়বো? বৃক্কীয় নালিকা হয়েছে। আচ্ছা, হচ্ছে বৃক্কীয় নালিকার কটা অংশ আছে দেখে নাও। লেখা আছে দেখো, ম্যালপিজিয়ান কর্পাসলের পরবর্তী প্রায় 35 থেকে 50 মিলিমিটার দীর্ঘ নলাকার এবং কুণ্ডলীকৃত অংশবিশেষ, এটাকে বলেছে কি বৃক্কীয় নালিকা। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, ভালো করে দেখে নাও কি লেখা আছে। এটি ম্যালপিজিয়ান কর্পাসল। ম্যালপিজিয়ান কর্পাসল মানে কি ওই গ্লোমেরুলাসের গোলাকার অংশটা, তারপর থেকে যে নালিকাকার অংশ আছে পুরোটাই কিন্তু বৃক্কীয় নালিকা হলো। ওটার দৈর্ঘ্য কোনটুকুনি পড়ে নাও। লেখা আছে দেখো 35 থেকে 30 মিলিমিটার। 35 মিলিমিটার মানে কত সেন্টিমিটার? 1 সেন্টিমিটার মানে কত মিলিমিটার? তোমাদের স্কেল সেন্টিমিটারের, মাঝখানে ছোট ছোট দাগগুলো মিলিমিটারের। 0 থেকে 1 সেন্টিমিটারের মধ্যে কটা দাগ থাকে? 10টা। তাহলে 1 সেন্টিমিটার মানে 10 মিলিমিটার। তাহলে 50 মিলিমিটার মানে 5 সেন্টিমিটার। ঠিক আছে, এটা হাইয়েস্ট। আর সব থেকে কম কি? 35। ঠিক আছে। আচ্ছা, তাহলে ওইটুকুনি কিন্তু বৃক্কীয় নালিকা হয়। আচ্ছা, এর কটা অংশ আছে দেখো? 3টে। পরাসংবর্ত নালিকা মানে দেখো, এটা মনে রাখো যে হেনলি লুপটা মনে আছে না? হেনরি লুপ হচ্ছে মাঝখানে। হেনরি লুপের আগে যত রাজ্যের দাগ দেওয়া আছে বা নালিকা আছে তাদের আমরা কি বলবো? পরাসংবর্ত নালিকা। আর হেনরি লুপের পরে যেগুলো আছে সেগুলোকে আমরা কি বলবো? দূরসংবর্ত নালিকা। বেশি কিছু মনে রাখবো, মাঝখানে কে থাকবে? হেনরি লুপ। আগে থাকলে পরাসংবর্ত, হেনরি লুপের পরে থাকলে দূরসংবর্ত। হ্যাঁ বলো। মানে জাস্ট বোঝার জন্য, মানে ছবি তো দারুণ হয়নি আমি জানি। আচ্ছা, 1 নম্বর ছবি বলতে 1 নম্বর কোশ্চেন বলছে পরাসংবর্ত নালিকা কি। এখানে কাকে বলে এটা মুখস্থ করার প্রয়োজন নেই, শুধু মনে রাখবা যে বৌম্যানস ক্যাপসুল থেকে যে নালিকা তৈরি হয় তার নাম কি? পরাসংবর্ত নালিকা। এটা কোন কি পর্যন্ত বিস্তৃত? হেনলি লুপ পর্যন্ত বিস্তৃত। এবার চলে যে হেনলি লুপ এর কাজ কি বলেছে দেখে দাও। হেনলি লুপে প্রাচীর ঘনতলাকার কোষ স্তর দিয়ে গঠিত। পেজ নাম্বার 104 উপরে। দূরসংবর্ত নালিকা হেনলি লুপের পরবর্তী অংশকে কি বলা হয়? দূরসংবর্ত নালিকা। এখানে যেটা লাগবে সেটা হচ্ছে কাজ, বৃক্কীয় নালিকার কাজ। কাজ কি? এই অংশে পরিচিত তরলের পুনঃশোষণ এবং দূষিত পদার্থের ক্ষরণ ঘটে। আচ্ছা, তোমরা ওই দুধ থেকে ছানা কেটেছো, তারপরে কাপড় দিয়ে বা ছাঁকনি দিয়ে সেই ছানা থেকে জল বার করেছো? জিজ্ঞাসা করছি, করেছো না? ব্যাপারটা হচ্ছে গ্লোমেরুলাস আগের দিন যখন পড়ালাম তখন ছিল না যে বললাম যে যেটা অন্তর্মুখী নালিকা মোটা হয়, আর এখানে ছিল, আমি পুরোটা আঁকার চেষ্টা করছি না, আর এখান থেকে যেটা বেরোলো সেটা সরু হয়, হ্যাঁ কি না? হয়তো। তাহলে আচ্ছা, ও এখন সিনেমার গল্প করছে, কি সুন্দর। কোহে মিল গয়া নিয়ে তোমারও তো ইন্টারেস্ট কিসের? এলিয়েনটা এরা মুখ ছিল। যাই হোক, তাহলে ব্যাপারটা হচ্ছে কি, হ্যাঁ ওটা মূত্রাশয়, তলায় দেখো লেখা আছে। না না, এই শোনো, ব্যাপারটা হচ্ছে যে অন্তর্মুখী নালিকা বড় ছিল, বহির্মুখী নালিকা ছোট ছিল। এর কারণ কি? যাতে প্রেসারে রক্ত ঢোকে, এখানে রক্তের প্রেসার পড়ে এবং এখান থেকে যে তরল বর্জ্য পদার্থ সেটা বাইরে বেরিয়ে আসে, বা রেচর পদার্থ বাইরে বেরিয়ে আসে। দেখবে যে ছানাতে কি হয়, লেবু দেওয়ার পর ওগুলো দলা বেঁধে যায়, তারপরে আমরা কাপড় দিয়ে একটু চাপ দিয়ে ছেঁকে নিই, তাই না? দোকানে গেলে কি হয়েছে, ধুতির মধ্যে রেখে ঘুরায়, ঘুরিয়ে রেখে ঝুলিয়ে রাখে, তারপরে আস্তে আস্তে জল ঝরে যায়। এই ব্যাপারটা হচ্ছে এখানে দেয়, মানে এখানে কিন্তু কোনো রকম
কঠিন বা দানাদার অংশ গ্লোমেরুলাস থেকে কিন্তু বাইরে আসে না। সে দানাদার অংশ কোথায় চলে যাবে? রক্তের মধ্যে থাকবে, ঠিক আছে। পরবর্তীতে সেটা মল রূপে শরীরের বাইরে নির্গত হবে। আচ্ছা, ওগুলো হচ্ছে মিউ, পড়েছো তো ছোটবেলায়। ইউ ছিল, ইউ এর আগে একটা দাগ হয়ে গেলে মিউ হয়ে যায়। হ্যাঁ নাইন, ও হ্যাঁ নাইনে ছিল, 10⁻⁶। আচ্ছা শোনো, বৃক্কীয় নলিকার কাজ, বৃক্কীয় নলিকার কাজ মিউ মিউ। আচ্ছা, এই অংশে পরিচিত তরলের পুনর্শোষণ ঘটে এবং দূষিত পদার্থের ক্ষরণ ঘটে। আচ্ছা, সংগ্রাহী নালিকা, সংগ্রাহী নালিকা কোন অংশটা? ছবি দেখো, ছবি দেখো, দেখো যে দূরসংবর্ত নালিকার পাশে একটা গাছের মতো সে একটা অংশ আছে না, এখান দিয়ে এরকম এরকম দেওয়া আছে, তাই তো? এটার নাম কি? দূরসংবর্ত নালিকা। আচ্ছা, এইখানে এই যে অংশগুলো দেখতে পাচ্ছ তো, এইগুলো হচ্ছে দূরসংবর্ত নালিকা, সেখানে জুড়ে যায়। ভালো করে শোনে, এইটা কি নাম? দূরসংবর্ত নালিকা। এইটার নাম সংগ্রাহী নালিকা। ঠিক আছে, আমি তাহলে ভুল শুনলাম। এবার চলে যাচ্ছে সংগ্রাহী নালিকার কাজ। সংগ্রাহী নালিকার কাজ কি? পরিশোধিত তরল, পুনঃশোষিত তরল অর্থাৎ মূত্র সংগ্রহ ও গোবনীতে প্রেরণ করা। মানে হচ্ছে যে, ভালো করে দেখবে, এই যে এখানে যে গাছের মতো যে অংশগুলো দেখতে পাচ্ছ না, এইগুলোর সঙ্গে এক গাদা নেফ্রন কি হয়? জোড়া থাকে। হয়ে গেল, তাহলে এক গাদা নেফ্রন থেকে এক গাদা মূত্র চলে এলো, সেইটা এবার পাঠিয়ে দেবে কোথায়? গোবিনীর মাধ্যমে মূত্রাশয়, ঠিক আছে। এবার মূত্র সৃষ্টিতে নেফ্রনের ভূমিকা একবার রিং পড়ে নেওয়া হয়ে যাবে। হ্যাঁ, এখানে অনেক বড়ই আছে, এটা তো মুখস্থ করার কিছু নেই। আচ্ছা, আয়নের সক্রিয় পুনর্শোষণ, তাই না? এখানে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে, দেখবে তোমাদের ডায়াবেটিস রোগ পড়া হয়েছিল। ডায়াবেটিস কেন হয়? ডায়াবেটিস মানে তোমরা এতদিন জানতে কি? মধুমেহ। আচ্ছা, এই মধু কথার অর্থ, মধু কথার অর্থ হচ্ছে মানে মিষ্টি, যেটা তরল পদার্থ, তাই তো? তরল মিষ্টি পদার্থকে কি বলা হয়? মধুমেহ। এই মধু বলা হয় মানে যখন মূত্রের মাধ্যমে শর্করা, যখন মূত্রের মাধ্যমে শর্করা শরীর থেকে নির্গত হয়, সেটাকে আমরা কি বলি? মধুমেহ। আরেকটা রোগ আছে ডায়াবেটিস, সেটাকে বলে বহুমূত্র। মানে 15 মিনিট অন্তর অন্তর বাথরুমে যেতে হয়, অনেক সময় 5, 2, অনেক সময় লিকেজ, ধরা যায় না। বয়স্ক মানুষদের ক্ষেত্রে এটা বিশেষ হয়। তো হচ্ছে ইয়েস, না মানে ওদের কিছু একটা থাকে, আমি নাম জানি না, হচ্ছে। এবার শোনো, ব্যাপারটা হচ্ছে এই বহুমূত্র রোগের একটা কারণ আছে। বহুমূত্র রোগের কারণ হচ্ছে যে, বৃক্কীয় নালিকায় বিভিন্ন আয়নের পুনর্বিশেষণ ঘটে। বৃক্কীয় নালিকায় বিভিন্ন আয়নের পুনর্বিশেষণ ঘটে, কিন্তু এইগুলো ঘটার জন্য একটা হরমোনের প্রয়োজনীয়তা থাকে, তার নাম হচ্ছে এডিএইচ। এডিএইচ নাম শুনেছো আগে? হ্যাঁ, কি বই লেখা আছে? পড়ো, খুঁজে নিয়ে দেখি কেমন পারো। অ্যান্টি ডাইইউরেটিক হরমোন, অ্যান্টি ডাইইউরেটিক হরমোন। আচ্ছা, এবার শোনো, এবার এডিএইচ এর কাজ, এই কথা না, এডিএইচ এর কাজ। এডিএইচ কি করে? যে মূত্র, এই মা, এই কি হচ্ছে? ও কি কথা, শোনো, ও খুঁজে পাচ্ছেন না, ও হচ্ছে আলাদা বই। আচ্ছা শোনো, জলের যে পুনর্বিশেষণ করছে কথা না, শোনো, বৃক্কীয় নালিকার মধ্যে যে জলের পুনর্বিশেষণ ঘটে, কার মাধ্যমে ঘটে? এডিএইচ হরমোনের মাধ্যমে ঘটে। বলো তো কর, এডিএইচ হরমোনের পুরো নাম কি? না বলো শুনি। অ্যান্টি, আচ্ছা তুমি বলো, দেব হাস্য বলো, বলো বলো। বলো পরিতা বলো। ছি ছি ছি, এই যে অ্যান্টি, এই যে অ্যান্টি ডাইইউরেটিক, অ্যান্টি ডাইইউরেটিক হরমোন। আচ্ছা, এবারে অ্যান্টি ডাইইউরেটিক হরমোন কি করে? এই যে সংবর্ত যে নালিকাটা আছে, এর মধ্যে যে জলের বিশোষণ ঘটে, সেটাকে বেশি করে ঘটায়, মানে মূত্রের মধ্যে জলের পরিমাণ কম থাকে। এবার এডিও যদি ক্ষরণ না হয়, তাহলে কি হবে? মূত্রে জলের পরিমাণ বেড়ে যাবে, তার মানে মূত্রাশয়ে প্রচুর পরিমাণে
মূত্র জমতে শুরু করবে, ফলে তাড়াতাড়ি খুব জলদি জলদি যেতে হবে একদম। আচ্ছা এবার একটা কথা বলো তো গড়াই, এক্ষেত্রে বহুমূত্র রোগে কি মূত্রের সঙ্গে শর্করা নির্গত হবে কি হবে না? হবে না। বহুমূত্র রোগে কিন্তু শর্করা নির্গত হয় না। এটা কিসের জন্য হয়? এডিএইচ। আর মধুমেহ কোন হরমোনের অভাবে হয়? ইনসুলিন। ঠিক আছে। আচ্ছা এবার চলে আসি রেচনে। আমাদের শরীরে রেচন অঙ্গের নাম কি? মূল রেচন অঙ্গের নাম বৃক্ক। বৃক্কের কোন অংশ? নেফ্রন। এবার মূল পাকুটম, মূল রেচন অঙ্গ বাদে আরো অন্যান্য রেচন অঙ্গ আছে আমাদের শরীরে, যেগুলো স্বল্প পরিমাণে রেচন ঘটে। আগের দিন একটা বলে দিয়েছিলাম, সেটার নাম কি ছিল? ত্বক। আরো আছে, যেমন হচ্ছে যকৃৎ, ফুসফুস। ঠিক। এবার চলেছি যকৃতে। যকৃতে কি কাজ হয়? দেখো আমরা যে খাবার দাবার গুলো খাই তা থেকে একটা খুব ক্ষতিকারক পদার্থ তৈরি হয়, যার নাম হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়ার গন্ধ সবাই শুকেছো? এক্সেলেন্ট। নাক বন্ধ করলেও গন্ধ বাবা। ঠিক। কি গো? অ্যামোনিয়া আছে তো, অ্যামোনিয়া বানাতে হয়। ওই অ্যামোনিয়া বানানোর একটা এই পদ্ধতি, খৈনি বানানোর মতো পদ্ধতি। এরকম করে ডোল না, ওরকম না, ডলা দিতে হয়। না না অত দরকার না, কেউ থাকতে পারে। আরে ক্লাস 10-এ ছিল, ওরা ওই ছাদে গিয়ে হাত ধুয়েছিল। আমি প্রত্যেকদিন সন্ধ্যাবেলা দেখো ছাদ দিয়ে কেমন গন্ধ বেরোচ্ছে, মানে অ্যামোনিয়ার গন্ধ তো আর মূত্রের গন্ধ তো সেম। আজ কি হলো, ছাদে গিয়ে কেউ বাথরুম করে দিল না তো ছেলে পেলে? পরে মনে পড়েছে ক্লাস 10-এর ছেলে পেলে ছাদে গিয়ে হাত ধুয়েছিল। আমি 3 দিন ধরে ওই গন্ধ শুকেছি। ঠিক। আচ্ছা শোনো, যকৃতে কথা না আমাদের শরীরে বিপাকজাত একটা পদার্থের নাম কি? অ্যামোনিয়া। এটা কিন্তু ভীষণ ক্ষতিকারক পদার্থ, ভীষণই। অ্যামোনিয়া ক্ষতিকারক পদার্থ বলে যকৃৎ কি করে? এটাকে অরিনিথিন চক্রের মাধ্যমে এটাকে ইউরিয়ায় পরিণত করে, যেটা আমাদের মূত্রের মধ্যে কি হিসেবে অবস্থান করে? ইউরিয়া হিসেবে অবস্থান করে, তাই তো? ইউরিয়া মূত্রের মাধ্যমে যখন বাইরে বেরিয়ে আসে, ইউরিয়া ইউরিয়া আচ্ছা এবার শোনে, এবার ইউরিয়াটা মূত্রের মধ্যে থাকে, যখন সেটা শরীরের বাইরে আসে, তাই তো, বাথরুমে, সেখানে কি হয়? প্রচুর ব্যাকটেরিয়া থাকে, সেটা ইউরিয়াকে কি করে ভেঙে দেয়, কি তৈরি করে? অ্যামোনিয়া। ইউরিয়ার কিন্তু কোনো রকম গন্ধ হয় না। এবার প্রশ্ন হচ্ছে যে অ্যামোনিয়া থেকে ইউরিয়াতে রূপান্তর করে কোন অঙ্গ? যকৃৎ। কোন পদ্ধতির মাধ্যমে? লিখতে হবে কি? অরিনিথিন চক্র। ঠিক। আচ্ছা এছাড়াও যকৃতের মাধ্যমে বিলিরুবিন, বিলিভার্ডিন এবং লেসিথিন প্রভৃতি রেচন পদার্থ শরীরের বাইরে নির্গত হয়, কিন্তু মল রূপে। আচ্ছা এবার চলেছি রেচনে ফুসফুসের ভূমিকা। ফুসফুস কি কাজে লাগে স্নিগ্ধা? তোমার ফুসফুস আছে? স্নিগ্ধা হাসছে। বলো স্নিগ্ধা, ফুসফুস আছে? বলো কজোড়া আছে? কজোড়া আছে ফুসফুস তোমার? মানে সাধারণ মানুষের কজোড়া থাকে। কজোড়া? দুজোড়া? এই দুজোড়া না, এক জোড়া। দুজোড়া মানে তো 4টে হয়ে গেল, এক জোড়া। তুমি বলো বিউটি, ফুসফুস কি কাজ করে? তুমি জানো কিন্তু বলতে পারবে না, কারণ তোমার মুখে ভাষা নেই। আচ্ছা তুমি বলো তো, ফুসফুস কি কাজ করে? শ্বাস কার্যে সাহায্য করে। ঠিক। আচ্ছা এবার একটা কথা বলো তো, শ্বাস কার্যে সাহায্য করে। আচ্ছা ফুসফুসের মূল কাজ হচ্ছে পরিবেশ থেকে অক্সিজেন রক্তে পৌঁছানো, আর রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড পরিবেশে বাইরে বের করে দেওয়া। এইভাবে ফুসফুস মাত্র 1 ঘন্টায়, ফুসফুস 1 ঘন্টার সময়ে 18 লিটার CO2 পরিবেশে নির্গত করে। 1 ঘন্টায় 18 লিটার CO2 পরিবেশে নির্গত করে। সারা দিনে 400 মিলিগ্রাম, মিলিগ্রাম না মিলিলিটার, ml, মিলি, জলের ক্ষেত্রে মিলিলিটার আর মিলিগ্রাম সেম, যাই হোক, 400 মিলিলিটার বাষ্প পরিবেশে কি করে? নির্গত করে। মানে তোমরা ওই শীতকালে কোন আয়নার সামনে গিয়ে ওই অল টোটালে 400। আচ্ছা এবার চলে আসি যে রেচনে চর্মের ভূমিকা। চর্ম মানে চামড়া, মানে ত্বকের ভূমিকাও আসতে পারে পরীক্ষায়। আচ্ছা ত্বকে কি থাকে? ত্বকে ঘর্মগ্রন্থি থাকে, ত্বকে ঘর্মগ্রন্থি থাকে। এই ঘর্মগ্রন্থির মাধ্যমে প্রথমত CO2 গ্যাস
ব্যাপনের মাধ্যমে বেরিয়ে আসে। শীত এই গরমকালে যখন প্রচুর ঘর্ম নিঃসরণ হয় এবং এই মানে অনেকক্ষণ ধরে স্নান টান করা হয় না, তখন কি হয়, অনেকের জামায় দেখবা সাদা সাদা দাগ হয়ে যায়, প্যান্টে সাদা সাদা দাগ হয়ে যায়, হয় না? ওখানে সাদা সাদা দাগ হওয়ার কারণ কি? ঘাম না, লবণ জমে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয় ঠিক। আচ্ছা আচ্ছা, এরপরে সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখবা যে গালের আশেপাশে নাকের উপরে কেমন তেল তেল হয়ে যায় না? কেন হয়? ঘাম না, ঘাম না, মানে ওখানে গ্রন্থি থাকে, গ্রন্থির নাম হচ্ছে কি শিবেশিয়াস, গ্রন্থির নাম শিব। আচ্ছা, এখানে শিব বানান কিন্তু দন্তের স, শিবে শিয়াস। 105 পেজের রেচনে চরমের ভূমিকাতে আছে, ঠিক আছে? শিবেশিয়াস গ্রন্থি থেকে একটা পদার্থ খরিত হয় যার নাম হচ্ছে শিবাম। হয়েছে? কার নাম শিবাম? তোমার নাম? আচ্ছা, এছাড়া আরো কতগুলো যে, আচ্ছা কথা বলো তো, তেল কি জাতীয় পদার্থ? তেল লিপিড জাতীয়, তার মানে কি ফ্যাট, কিছু পরিমাণে কোলেস্টেরল খরিত হয়, ফ্যাটি অ্যাসিড খরিত হয়, আর হাইড্রোকার্বন খরিত হয়, ঠিক আছে? তাহলে এই ছিল তোমাদের টোটাল রেচন। মানে অনেকদিন ধরে হচ্ছে, আজকে শেষ হলো সিলেবাস। আগামী ক্লাসে বিজ্ঞানের, কিসের গো? বিজ্ঞানের কোশ্চেন কেন দেবো, দেওয়া আছে তো। এই শোনো, পরীক্ষার সিলেবাস শেষ হলো, আগামী ক্লাসে তোমাদের হচ্ছে ডাউট সলভ হবে, আর ডাউট সলভের উপরে পরে তোমাদের একটা রুটিন দেওয়া হবে যে ডেইলি বেসিসে পরীক্ষা। একটা জিনিস মনে রাখো, তোমাদের হচ্ছে 15 তারিখ থেকে 29 তারিখ বলছিলাম ছুটি থাকবে, এটা থাকছে না। এখানে আরো দুজন ব্যক্তি আসবেন, তারা এসে পরীক্ষা নেবেন। হ্যাঁ, ম্যাডামেরও পরীক্ষা। হ্যাঁ, প্রীতম আসবে। প্রীতম হয়তো তোমাদের এখানে থাকবে না, হয়তো জানি না, যাও যেটা হবে সেটা হবে, আমি থাকছি না, সেটা হচ্ছে কথা। কোশ্চেন টোশ্চেন সব থাকবে, তোমরা আসবা ভদ্রভাবে, মানে ওরা যেন কমপ্লেন না করে ছেলেগুলো শয়তান, মানে হ্যাঁ হ্যাঁ, শুধু পরীক্ষা হবে। আর একটা জিনিস, হ্যাঁ আরেকটা না, এবার একটা জিনিস শোনো, পরীক্ষায় সেটা তোমার পার্সোনাল বিষয়, আমি বলতে চাইছি যে পরীক্ষার আগে শুনে নাও কান খুলে, যেহেতু এই 15 দিন আমি পড়াতে পারবো না, তোমরা পরীক্ষা দেবা, এর মধ্যে কিন্তু খাতা চেক হয়ে যাবে। খাতা চেক হওয়ার পর যখন আমি খাতা দেব, সেই সময় কিন্তু আমার টাইম লাগবে। মানে পরীক্ষার আগের মোটামুটি 3 থেকে 4 দিন আমার কিন্তু ভালোভাবে প্রয়োজন আছে। এই 3 থেকে 4 দিন যত রাজ্যে ডাউট সলভ হবে, আর যত রাজ্যে তোমাদের সমস্যাগুলো হবে বলে দেওয়া হবে। তোমরা কিন্তু ভুল করো, এই টাইমটার মধ্যে ফাঁকি অন্তত মেরো না, কারণ এইটা মোটামুটি কম টাইম না, 15 থেকে 19 দিন, মানে 15 দিনের সময়। এর মধ্যে তোমাদের ডেইলি ক্লাস হবে না, হয়তো সপ্তাহে 2টো করে ক্লাস হতে পারে, ক্লাস বলতে পরীক্ষা হবে। আজকে 8 তারিখ। আচ্ছা, আগামী ক্লাসে জীবন বিজ্ঞানের ডাউট সলভ হবে। আচ্ছা, ছুটির দিন হ্যাঁ হবে না কেন? আমি তো এইবারই চেষ্টা করেছিলাম যে একদিন করে বাড়ানোর, তোমরা বলে স্কুলে যাবো, হচ্ছে কোথায়? হ্যাঁ, তাহলে আরো মঙ্গল। কালে কি বার? এবার তো যে বলবো কালকের দিনটা, এখন বলবো আমার স্কুল আছে, আমার পড়া আছে, কে কে বলবা দেখি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো ওটাই বলছি। ঠিকই বলেছে, স্কুলে যাও। পরীক্ষার আগের 1 সপ্তাহ তো স্কুল যাবো না, তখন আমি দেখবো। ও ম্যাডাম কমন দেবে, ঠিক আছে। হ্যাঁ, না না, ওসব করতে হবে না। আচ্ছা, এবার চলে আসো পেজ নাম্বার 178, উপপাদ্য। কোনটা গো? তাহলে তুমি কেন করবা? আর ফাইনালে, ফাইনালের চিন্তা ফাইনালে হবে, তো বাড়ি চলে যাও। কোথায়? ও মেলায়? তাহলে ও তোমার কিছু করবে, কি মুশকিল। তুমি বসে থাকো, যেতে হবে না।
আচ্ছা 23 নাম্বার উপপাদ্য, পেজ নাম্বার 178। কোশ্চেন দেখো, কোন ছবিটা আঁকতে বলেছে? একটাই আঁকতে, হ্যাঁ একটাই আঁকতে হবে, ঠিকই আছে। বেরিয়েছে পেজ নাম্বার 178। এখানে অঙ্কন লাগবে না। এক নাম্বার কোশ্চেন, এই 23 নাম্বার উপপাদ্য কি বলেছে? এক না, তোমরা শুধুমাত্র 1 নাম্বার ছবি আঁকবা, এখনই 2 নাম্বার ছবিতে কাটা দিয়ে রাখো। বই বার করো, এই ছেলেগুলো কথা না, 2 নাম্বার ছবিতে কাটা চিহ্ন দিয়ে রাখো, মানে ছবিটাকে ঘ্যাচগুচ করে কেটে না, 2 নাম্বারটাই কাটা দিয়ে রাখো বা সাইডে কাটা দিয়ে রাখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই মানা করলাম। হয়ে গেছে। কোশ্চেন পড়ো। বলেছে যে যে সকল সামান্তরিক, কি হয়েছে? ভালো হয়েছে। দেখো 23 নম্বর কোশ্চেনে কি বলেছে? যে সকল সামান্তরিক গড়াই, কথা না, হ্যালো, হুম, 29/5 সঙ্গে মানে 1 মাসের গ্যাপ। হ্যাঁ একটু দেখ না কোশ্চেন গুলো, এই কোশ্চেনের নাম্বার গুলো মিলছে কিনা, যদি মেলে তাহলে ওটাই হবে, তাহলে আলাদা, ওটা একটু আলাদা রেখে দে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা উপপাদ্য 23-এ দেখো কি লেখা আছে? যে সকল সামান্তরিক। আচ্ছা যে সকল সামান্তরিক মানে এখানে কিন্তু একটা সামান্তরিক গল্প করবো না, এখানে কিন্তু একটা সামান্তরিকের কথা বলা হয়নি। একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত, তাদের ক্ষেত্রফল সমান। মানে বলতে চেয়েছে যে ও তো আগের দিনই বললো আসবো না ওই ছবির জন্য। বাস স্ট্যান্ডে তাহলে ঘুরতে যাবে। আচ্ছা দেখো কোশ্চেনে বলা আছে যে যে সকল সামান্তরিক, তাহলে এখানে অনেকগুলো সামান্তরিকের কথা বলেছে, আমরা শুধুমাত্র দুটো সামান্তরিক এঁকেছি বোর্ডে। একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত, তাদের ক্ষেত্রফল সমান। মানে এখানে আমরা দুটো সামান্তরিক এঁকেছি। দেখো একটা সামান্তরিক হচ্ছে এ ডি, আচ্ছা একটা সামান্তরিক হচ্ছে এ বি সি ডি, এটা হচ্ছে একটা সামান্তরিক। আরেকটা সামান্তরিক হচ্ছে ই এফ সি বি। এই দুটো সামান্তরিকের মধ্যে মিল দেখো, দেখো যে উপরের যে রেখাটা আছে আর নিচের যে রেখাটা আছে তারা কি সমান? বলো তো সামান্তরিকের ক্ষেত্রে উপরের রেখা নিচের রেখা কেমন হয়? সমান্তরাল হয়, ঠিক। তাহলে কোশ্চেনে বলেছে না যে সকল সামান্তরিক একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, তাহলে সমান্তরাল রেখা না এই দুটো, তাই এদেরকে বলা হচ্ছে কি সমান্তরাল যুগল। আর যাদের ভূমি একই, দেখো দুটো সামান্তরিকের ভূমি দেখো বিসি, দুটি সামান্তরিকের ভূমি কি বিসি। আচ্ছা এবার প্রমাণ করতে কি বলেছে? সামান্তরিক দুটোর ক্ষেত্রফল কি হবে? সমান। তা সর্বপ্রথম আমরা আসবো প্রদত্ততে, প্রদত্ত অংশে। তাহলে প্রদত্তে আমরা কি লিখব? আমরা লিখব যে এবিসিডি, এ বি সি ডি এটা একটা সামান্তরিক, এবং আচ্ছা ই এফ সি বি একটা সামান্তরিক। কটা সামান্তরিক আছে এখানে? দুটো। তা দুটো সামান্তরিক একই সমান্তরাল সরলরেখার যুগল বিসি এবং এফ এর মধ্যে অবস্থিত।
একই সমান্তরাল সরলরেখার যুগল বিসি এবং এফ এর মধ্যে অবস্থিত। বলো তো কর সমান্তরাল যুগল কোন দুটো? হুম, এফ, ঠিক বলেছো, এফ আর বিসি একদম। এবার চলে আসি প্রমাণ করতে হবে। আচ্ছা তাহলে প্রদত্ত বুঝতে পারলাম। প্রদত্ত পরিষ্কার বলবো যে মানে এবিসিডি একটা সামান্তরিক, ইএফ সিবি একটা কি সামান্তরিক, এই দুটো সামান্তরিক, বিএফ এবং বিসি এই দুই সমান্তরাল সরলরেখার মধ্যে অবস্থিত এবং এদের ভূমি একই, তার নাম হচ্ছে কি বিসি বাহু। ক্লিয়ার? প্রদত্তের পরে আমরা কি আসবো? প্রামাণ্য বা প্রমাণ করতে হবে যে। হ্যাঁ ঠিক, প্রামাণ্য পর্যন্ত। আচ্ছা এখানকার প্রামাণ্য আরো সহজ। প্রামাণ্যতে কি বলতে হবে যে প্রথমে যে সামান্তরিকটা আছে এ বি সি ডি। হ্যাঁ বলো। মানে হ্যাঁ অর্থাৎ পর থেকে লিখতে হবে না, যে কোনো একটা লিখবো, দুটো লিখে কি হবে, একই জিনিস লেখা আছে। এই শোনো, হ্যাঁ এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল কথা না, এ বি সি ডি এই সামান্তরিকের ক্ষেত্রফল ই এফ সি বি এই সামান্তরিকের ক্ষেত্রফলের সমান। তাহলে আমরা কি লিখবো? এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান ই এফ সি বি সামান্তরিকের ক্ষেত্রফল। এইটুকু যে প্রামাণ্য, তার মানে বুঝতে পারছো দুটো লাইন লিখবে আর ছবি করতে পারলেই দুই। না না এই দুটো না, তোমরা এখানে লিখতে হবে যে সামান্তরিকের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফল লিখবা। ইবিসিএফ অথবা ই আমি ওঝা তোমার আমি হচ্ছে এদিক থেকে ই এফ সিবি নিয়েছি তোমাদের বইতে, ঠিক আছে ইবিসিএফ হয়েছে। আচ্ছা হ্যাঁ বলো। হ্যাঁ তোমাদের যেটা পরীক্ষায় বলে দিয়েছে ভালোই করেছে। আচ্ছা উপপাদ্য 23-এ এরপরে প্রামাণ্যের পরে কি লাগবে? প্রমাণ। আচ্ছা এখানকার প্রমাণের স্টেপগুলো আমি একবার বলে দিই। ফার্স্টে প্রমাণের স্টেপগুলো হচ্ছে সবার প্রথমে আমরা কি বলবো, এক নম্বরে বলবো কি সামান্তরিক কোণগুলো, সামান্তরিক কোণগুলো আছে সেগুলো আগে বলে দেবো। এবার সামান্তরিকের চারটে বাহুর বৈশিষ্ট্যগুলো বলে দেবো, কোনটার কি বাহু আছে কোনটার কি অ্যাঙ্গেল আছে বলে দেবো। বলার পরে দেখো এই সাইডে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে না, হয়েছে। এই দুটো ত্রিভুজকে আমরা বলবো যে এই কারণে এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম। আর যেই সর্বসম হয়ে যাবে লাস্টের লাইনে গিয়ে আর প্রমাণ করার বেশি কিছু নেই, ওই পুরোটা থেকে একটা ত্রিভুজ বাদ দিয়ে দিয়ে বলবো এটা সামান্তরিক, আবার পুরোটা থেকে আরেকটা ত্রিভুজ বাদ দিয়ে বলবো ওটা একটা সামান্তরিক। এই তাহলে সবার প্রথমে আমরা কি বার করব যে সামান্তরিকের বৈশিষ্ট্যগুলো কি কি। সবার প্রথমে আমরা কি লিখবো? বলো কি গল্প করছিলে আমাকেও বলো। তুমি বলছিলে প্রজেক্ট দিয়েছে, তাই এইখানে বসে গল্পটা করতে হবে? না না এত সময় ধরে তুমি গুনগুন করে যাচ্ছ, কতবার বলতে হয় এক কথা, জানো তো বলা উচিত না, কি দরকার, জানো তো বলতে হবে না এই সময়টা, হ্যাঁ কি না? তাই কেন করছো আলোচনা, তাই না? দরকার নেই, পরে সময় নিয়ে করো। আচ্ছা শোনো, এবিসিডি সামান্তরিকের, এবিসিডি সামান্তরিকের যা যা বৈশিষ্ট্য আছে আমরা এখানে সব লিখবো। সবার প্রথম এবিসিডি সামান্তরিকের এডি আর বিসি বাহু কি সমান্তরাল, তা কি লিখবো? এডি সমান্তরাল বিসি, এডি বাহু এবং বিসি বাহু কি। আচ্ছা তোমাদের বইতে কি করা আছে আগে দেখে নি, ঠিক আছে আমি বই দেখে দেখে করি, সব থেকে সুবিধা হবে, নাহলে আবার এদিক ওদিক বলে দেবো। শোনো, হ্যাঁ তাহলে এবিসিডি সামান্তরিকের এবি মানে এ থেকে বি হচ্ছে এটা, এটা সমান্তরাল কোন বাহুটা আছে? ডিসি, এই দুটো বাহু কি সমান্তরাল, এবি সমান্তরাল ডিসি হয়ে গেল। দুই নাম্বার অ্যাঙ্গেলে চলে আসবো, কি বলবো? অ্যাঙ্গেল বিএই মানে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা এটা কি হবে? সমান, কি বলবো? অ্যাঙ্গেল বিএই সমান সমান অ্যাঙ্গেল সিডিএফ। পারবো বলতে? একই না? কেন পারবো? ও ঠিক, কেন পারবো? সামান্তরিকের অনুরূপ কোণ। এখানে যদিও লিখতে বলেন এটাকে ডট ডট দিয়ে আমরা 1 নং লিখে রাখবো, লেখা আছে, ঠিক আছে তাহলে লিখে নিও। আচ্ছা এরপরে এরপরে চলে আসি দ্বিতীয় সামান্তরিক। তাই প্রথম সামান্তরিকে আমি কি দেখলাম? আচ্ছা প্রশ্ন হচ্ছে যে আমরা এ বি আর সিডি কেন নিলাম? আমরা তো এডি আর বিসিও নিতে পারতাম,
ব্যাপারটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে কি বলতো, এই ত্রিভুজ দুটো সমান, এই ত্রিভুজ দুটো সমান, তার জন্য আমরা এই বাহুটা সমান বললাম, এরপরে বলবো কি এই কোণটা সমান, পরে এবার আরেকটা কোণ সমান করব, ঠিক আছে, যেটা যেটা লাগবে সেটাই করবো, সব লিখবো না। আচ্ছা এরপরে আরেকটা চতুর্ভুজের নাম কি, সামান্তরিকের নাম কি আরেকটা সামান্তরিক ই বি সি এফ। তাহলে ই বি সি এফ যে সামান্তরিকটা আছে, এই সামান্তরিকের বলতো কোন দুটো বাহুকে সমান করব, উপরের নিচেটা না সাইডের গুলো, সাইডের গুলো। তাহলে বলবো কি ইবি সমান সমান সিএফ, ইবি সমান সমান সিএফ হয়ে গেল। এবারে অ্যাঙ্গেলে আসবো, কোন অ্যাঙ্গেল গুলোকে সমান করব, অ্যাঙ্গেল এইবি মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেল দুটোকে আমরা কি করব সমান, তাই কি বলবো অ্যাঙ্গেল এইবি, অ্যাঙ্গেল এ ই বি সমান সমান অ্যাঙ্গেল কি ডিএফসি, ঠিক। আচ্ছা এটা কি এমন হবে অনুরূপ, এটা হচ্ছে 2 নাম্বার, ঠিক আছে। এইবার হচ্ছে আমরা সামান্তরিকে কি কি সমান আমরা আগে লিখে ফেলেছি, এইবার আমরা কি প্রমাণ, তার প্রথম পয়েন্ট কি ছিল আমাদের, সামান্তরিক, কি পয়েন্ট ছিল, সামান্তরিকের তথ্য, এটা হচ্ছে প্রথম পয়েন্ট ছিল। সেকেন্ড পয়েন্ট কি হবে, আমরা ত্রিভুজগুলোকে সমান করব, ত্রিভুজ সর্বসম, এটা আমরা প্রমাণ করব। তাহলে এখানে কটা ত্রিভুজ তৈরি হয়েছে, দুটো, একটা হচ্ছে এইটা এ বি ই, আচ্ছা বইতে কি নাম দিয়েছে এ বি ই, ঠিক আছে। তাহলে আমরা এখন প্রমাণ করব যে ত্রিভুজ এ বি ই এবং ত্রিভুজ, বলতো সঞ্চয়ের আরেকটা ত্রিভুজের নাম কি হবে, ডিসিএফ হবে। বইতে কি আছে, আচ্ছা ডিএফসি করে দিই, ঠিক আছে, একই জিনিস, কোনো চেঞ্জ নেই। আচ্ছা তাই কি ডিএফসি আছে তো, দেখ ভালো, ডিসিএফই আছে, ডিসিএফই আছে, ঠিক আছে। আচ্ছা যাই হোক ঠিক আছে। তাহলে কি পেলাম, এই সামান্তরিক দুটোর মধ্যে যে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে এদেরকে আমরা কি প্রমাণ করব, সর্বসম। বলো তো স্নেহা সর্বসমতার কটা শর্ত আছে, কি কি, আর এইচ এস, ঠিক আছে। তাহলে এখানে আর এইচ এস হওয়ার সম্ভাবনা নেই, কারণ এটা সমবাহু ত্রিভুজ নেই, এই সমকোণী ত্রিভুজ নেই। তাহলে বাকি তিনটের মধ্যে একটা দিয়ে হবে, দেখছি। সবার প্রথমে ভালো করে দেখবা যে দুটো ত্রিভুজের মধ্যে মিলছে, এই কত না ভালো করে দেখো, আমরা দুটো ত্রিভুজ লিখেছি, দুটো ত্রিভুজের মধ্যে মিল কোথায় ভালো করে দেখে নাও। এই দুটো ত্রিভুজের মধ্যে দেখো এই যে অ্যাঙ্গেলটা, যেটা আমরা প্রথমে এই অ্যাঙ্গেল লিখেছি, এই অ্যাঙ্গেলের নাম কি ডিএফসি, ডিএফসি লিখেছি। এই ডিএফসি অ্যাঙ্গেল এইবি এই অ্যাঙ্গেলের সঙ্গে সমান না, তার প্রথমে এটা কি পেলাম, ত্রিভুজের দুটো অ্যাঙ্গেল সমান পেলাম। তাহলে অ্যাঙ্গেলের নাম কি লিখবো, অ্যাঙ্গেল এ মানে আমি এই অ্যাঙ্গেলটার নাম লিখছি এ ই বি সমান সমান অ্যাঙ্গেল ডিএফসি। তাহলে প্রথম একটা অ্যাঙ্গেল আমাদের মিলে গেল। এবার সেকেন্ড অ্যাঙ্গেলে আসো, দেখো তো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান কিনা, সমান। আমরা আগে দেখো লিখে দিয়েছি, এখানে কি লিখেছি, অ্যাঙ্গেল সিডিএফ এটা এবং অ্যাঙ্গেল বিএই মানে এইটা, এই দুটো অ্যাঙ্গেল কি পরস্পর সমান। তাহলে ত্রিভুজের কটা অ্যাঙ্গেল সমান পেলাম, দুটো। তাহলে আমরা কি লিখবো, অ্যাঙ্গেল বিএএফ, বিএ বিএই বিএই সমান সমান অ্যাঙ্গেল সিডিএফ, অ্যাঙ্গেল সিডিএফ। কটা অ্যাঙ্গেল সমান হলো, দুটো অ্যাঙ্গেল সমান। এবার আরেকটা কি প্রমাণ করব, এই দুজনের বাহু, একটা বাহু সমান। দেখো তো দুটো ত্রিভুজের মধ্যে এই যে বাহুটা আর এই যে বাহুটা এটা কি সমান। তাহলে আমরা কি লিখতে পারি, এ বি সমান সমান সিডি, পারবো লিখতে। তাহলে পেলাম কি একটা অ্যাঙ্গেল আরেকটা অ্যাঙ্গেল আরেকটা সাইড সমান হলো না। তাহলে আমরা ত্রিভুজ দুটোকে কি বলতে পারি, সর্বসম। তাহলে লিখবো কি, অতএব ত্রিভুজ, প্রথম ত্রিভুজের নাম এ বিই। বলো তো পারমিতা, এ বিই এই ত্রিভুজটা ছবির ডান দিকে আছে না বাদিকে, ঠিক বলেছো। আচ্ছা তোমার ডান হাত কোনটা,
তাহলে কোন দিকে আছে? বাঁ দিকে, ঠিকই বলেছো। তাহলে ত্রিভুজ এ বি সমান সমান, আচ্ছা সর্বসম ত্রিভুজ, দেখেছো আবার কনফিউশন দেয় ওকে, ডিসি এফ। কি পেলাম তাহলে? ত্রিভুজ এ বি সর্বসম ত্রিভুজ ডিসিএফ হয়ে গেল। আচ্ছা এইবার মজা হচ্ছে এইখানে, ভালো কথা, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা কি সমান? এই যে গোটা যে চতুর্ভুজটা আছে, ভালো করে শুনবা, এই গোটা যে চতুর্ভুজটা আছে তার থেকে যদি এই ত্রিভুজটা আমি বাদ দিয়ে দিই, তাহলে পাবো কি এ বি সি ডি এর ক্ষেত্রফল পাবো। হয়েছে, ওটা একটা নির্দিষ্ট মান আছে আমরা, আচ্ছা আমি একটা ক্যালকুলেশনের জন্য ধরে নিই জাস্ট, মনে করো এই ত্রিভুজের ক্ষেত্রফল 5 একক, এই ত্রিভুজের ক্ষেত্রফল 5 একক, তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? 5 একক। আর আমরা ধরলাম যে এই টোটাল যে চতুর্ভুজের পুরো যে চতুর্ভুজটা আছে সেই চতুর্ভুজের টোটাল ক্ষেত্রফল হচ্ছে 15 একক। চতুর্ভুজের ক্ষেত্রফল কত? 15 একক। এবার বুঝো, টোটাল যে চতুর্ভুজে পুরো যে চতুর্ভুজ তার থেকে এই ত্রিভুজটা বাদ দিলে কত একক পাবো? 15 থেকে 5 গেলে 10। একইভাবে এই টোটাল যে চতুর্ভুজ তার থেকে এই ত্রিভুজটা বাদ দিলে কত পাবো? 10। 10 15 থেকে 5 বাদ যাবে, তাহলে কি পাচ্ছি? টোটালটা থেকে একটা একটা করে ত্রিভুজ বাদ দিলে দুটো সামান্তরিকের ক্ষেত্রফল পাচ্ছি না? আর যেহেতু টোটাল ক্ষেত্রফল থেকে সমান জিনিস বাদ দিলে যে ক্ষেত্রফল হবে তার মানও কি হবে? সমান। এবার আমরা লিখে লিখে করব। আমরা লিখছি, কি লিখব? টোটাল ক্ষেত্রটার নাম কি? পুরো ক্ষেত্রের নাম এ বি সি এফ। পুরো ক্ষেত্রটার নাম কি? এ বি সি এফ। তাহলে আমরা কি লিখব? এ বি সি এফ সামান্তরিকের ক্ষেত্রফল থেকে, এ বি সি এফ সামান্তরিকের ক্ষেত্রফল থেকে, আর লিখবো না সামান্তরিকের ক্ষেত্রফল, মাইনাস যে কোনো একটা ত্রিভুজ বাদ দাও। বলো দীপ। এ বি মানে আমরা এই ত্রিভুজটা বাদ দিয়ে দিলাম। হয়েছে? তাহলে বলো তো, যদি এই ত্রিভুজটা, তাহলে এই অংশটা বাদ চলে গেল, আমরা কোন সামান্তরিকের ক্ষেত্রফল পাবো? ই বি সি এফ পাবো না? তাহলে এটা থেকে যদি ওই ত্রিভুজটা বাদ দিই, এ বি সি এফ চতুর্ভুজ থেকে এ বি ই, এই ত্রিভুজটা বাদ দিলে কার ক্ষেত্রফল পাবো? ওই কোন ত্রিভুজটা বাদ দিলে কার ক্ষেত্রফল পাবো? ই বি সি এফ। কার ক্ষেত্রফল পাবো? ই বি সি এফ, ই বি সি এফ এর। আচ্ছা ই বি সি এফটা কি বলতো, সামান্তরিক না চতুর্ভুজ? একই জিনিস, সামান্তরিক। আচ্ছা এর পরের বার 2 নাম্বার ক্ষেত্রে, 2 নাম্বার ক্ষেত্রে হচ্ছে আমরা এ বি সি এফ মানে পুরো চতুর্ভুজটা থেকে কোন ত্রিভুজ বাদ দেবো? আগেরবার বাঁ দিকেটা দিয়েছিলাম, এবার ডান দিকেটা দেবো। ডান দিকের নাম কি? হ্যাঁ, ডিসিএফ। বইতে কি লেখা আছে? ডিসিএফ, ডিসিএফ। আচ্ছা ডিসিএফ ডিএফসি একই নাম, একই নাম। তাহলে এই ত্রিভুজটা বাদ দিলে বলো তো কর কোন চতুর্ভুজটা পাবো? দেখে নাও, মনে করে এই চতুর্ভুজটা বাদ দিয়ে দিলাম, এই ত্রিভুজটা বাদ দিলাম, তাহলে পড়ে থাকলো কে? এ বি সি ডি। ঠিক, সমান সমান এ বি সি ডি। হ্যাঁ কি না? পেয়েছি। এবার দেখো তো, এই দুটো ক্ষেত্রফলের মাপ সমান ছিল না আলাদা ছিল? এটা ছিল টোটাল ক্ষেত্রফল এবিসিএফ, এটাও ছিল টোটাল ক্ষেত্রফল সেম। এটা ছিল প্রথম ত্রিভুজ, এটা ছিল দ্বিতীয় ত্রিভুজ। তাহলে টোটাল ক্ষেত্রফল থেকে প্রথম ত্রিভুজ বাদ দিলে আমরা পেলাম একটা সামান্তরিকের ক্ষেত্রফল। টোটাল ক্ষেত্রফল থেকে দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিলাম, তাহলে আরেকটা সামান্তরিকের ক্ষেত্রফল পেলাম। একটু আগে কি প্রমাণ করেছি? এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তার মানে টোটাল ক্ষেত্রফল থেকে আমি যদি এইটা বাদ দিই, যে সামান্তরিকের ক্ষেত্রফল পাবো, টোটাল ক্ষেত্রফল থেকে দ্বিতীয় ত্রিভুজ বাদ দিলেও একটা সামান্তরিকের ক্ষেত্রফল পাবো। এই সামান্তরিকের ক্ষেত্রফল দুটো কি হবে? সমান হবে। মানে কি? মানে কি? মানে যেটা আমি প্রমাণিত মানে ধরার আগে বললাম না, এই দুটোর ক্ষেত্রফল ধরে নিই 15, আর তাহলে এই দুটোর ক্ষেত্রফল কত হচ্ছে? 5 5 করে, 15 থেকে 5 বাদ দুই ক্ষেত্রেই কত হবে? 10 হবে। আচ্ছা বইয়ের লাস্ট লাইনটা না একটু প্যাচ প্যাচ দিয়ে লেখা আছে, সাইডে সাইডে একটু বুঝে নিতে হবে। ওখানে দেখো লেখা আছে এ বি সি এফ সমান সমান এ বি, বইয়ের দিকে তাকাও, লাস্ট লাইন একদম। চতুর্ভুজাকার ক্ষেত্র এ বি সি এফ মাইনাস এ বি ই ত্রিভুজাকার ক্ষেত্র সমান সমান চতুর্ভুজাকার ক্ষেত্র এ বি সি এফ মাইনাস ডিসিএফ ত্রিভুজাকার ক্ষেত্র হয়ে গেল। তার লাস্টের লাইনে কি লিখেছে? অতএব সামান্তরিক আকারের ক্ষেত্র ইবিসিএফ সমান সমান সামান্তরিক আকারের ক্ষেত্র এবিসি। তোমরা এখানে সামান্তরিক আকারের ক্ষেত্রের জায়গায় এটা লিখতে পারো সামান্তরিক, ইবিসিএফ সামান্তরিক, এবিসিডি সামান্তরিক। ঠিক আছে, একটু লেখা কমাতে পারো। এই বোঝা গেল কি গেল না? গেছে। তাহলে প্রথমে আমাকে কি লিখতে হবে? ছবিটায় সামান্তরিকের তথ্য লিখতে হবে।
2 নম্বরে কি লিখতে, আচ্ছা সামান্তরিকের তথ্যের মধ্যে মজা আছে। সামান্তরিকের উপরে নিচে কিছু লিখতে হচ্ছে না, শুধু প্রথম সামান্তরিকের এই বাহুটা সমান, আর এই কোণটা সমান। দ্বিতীয় সামান্তরিকের এই বাহুটা সমান, আর এই কোণটা সমান। এই 4টে তথ্য লিখতে হচ্ছে। তারপরে কি প্রমাণ করব আমরা, ত্রিভুজ দুটো সর্বসম। কি করে প্রমাণ করব, এই দেখো সেম কথা, দেখো এইখানে আমি যেই কথাটা লিখেছি, দেখো এইখানেও সেম কথাটা লেখা আছে কি নেই? এইখানে আমরা যেই কথাটা লিখেছি, দেখো এইখানেও সেই কথাটা লেখা আছে না নেই? আছে। তারপরে কি বলেছি, এই দুটো বাহু সমান অথবা এই দুটো বাহু সমান। কোথায়, কোনো না কোনো তো জায়গায় লিখেছি। আচ্ছা, এই দুটো বাহু সমান বলেছি তো, লিখেছি। তাহলে এই দুটো বাহু সমান, দেখো সেম। এবি সমান সমান সি, ও হো, এবি সমান সমান সি সমান সমান হবে। এবার আমি ভুল করেছি, যাই হোক। তাহলে এটা লিখেছি। তাহলে দুটো কোণ একটা বাহু সমান হয়ে গেল, ত্রিভুজ দুটো কি হয়ে গেল, সর্বসম। তারপরে এবারে পার্ট চলে আসবে 3 নম্বরে। 3 নম্বরে কি পার্ট আসবে, গোটা চতুর্ভুজ থেকে একটা করে ত্রিভুজ বাদ দেব। গোটা চতুর্ভুজ থেকে একটা করে ত্রিভুজ বাদ দিয়ে দেবো। এই 3টে স্টেপে আমাদের প্রমাণটা কমপ্লিট হবে। তোমরা বইতে নোট করে নাও, চলো না, আরেকটা আছে। আচ্ছা, এর পরেরটা একটু বড় আছে, তারপরেরটা করাবো। মানে এটা 23 হলো তো, তোমাদের যে 25 করাবো। 25-এরটা হাফ পেজও নেই, একটুখানি দেখেই খুশি হয়ে যাবা। কত খেতে হয়, দেবকে দেখলেই আমার পকেটে টাকা থাকে না। এটা কিন্তু এটা মানে প্রতিবার ধার করে খাওয়াতে হয়। না থাকলে আমি মেলে টাকা নিয়ে যাই না। ফোনে টাকা আছে, আবার যাবো টাকা নিয়ে, কষ্ট। হাতে টাকা থাকলে খরচ হয়ে যায়, হচ্ছে কথা। ফোনে থাকলে খরচ হয় না। হ্যাঁ, না আমারও বেশ ভালো লাগে খাওয়াতে, চিন্তা করো না সেটা। এবার নিয়ে যায় না, সেটা দুঃখে। হ্যাঁ, উম্মা তোকে দিতে হবে না। ও ইমা, তোমরা খেতে, আমি তো দেবাংশ স্যারের থেকে নাগরদোলে উঠেছিলাম টাকা নিয়ে। এই চুপ। 3 নম্বর লেখা আছে, গোটা চতুর্ভুজ থেকে একটা করে ত্রিভুজ বাদ দেব। হ্যাঁ ঠিক আছে, দিতাম। তোমাদের পরে আর যারা আছে তাদের কিছু বলেই নি। আমাদের কালকে সকালে পড়া আছে না, বাবা যে বাড়ি গিয়ে পড়োগে। খুঁজেও ফেলে এই না, তুমি কেন যাবা, একা যাও। কই, ওরা গেছিল নাকি? আমি তো দেখলাম না, কেউ জানি, যাও। আচ্ছা, এরপরে আজ কঙ্কন আসেনি, জলের অভাব হয়ে গেছে নাকি? আচ্ছা, এইটাকে আরেকবার বোঝাতে হবে, হ্যাঁ কি না? হবে না, খুব সহজ আছে। এরপরে চলেছে 25 নাম্বার, পেজ নাম্বার 186। আচ্ছা, এবার বয়েজ খুলে আসি। পোষেন স্যারের আবার তো ভালোবাসা আছে। পোষেন, আমি ওটা বলছি। এখানে 186 নাম্বার পৃষ্ঠায় আসো, দেখো উপপাদ্য 25 আছে। এইখানে স্যার দেখো, এখানে কিন্তু দুটো পদ্ধতিতে করা আছে, দেখে নাও। দেখো 186 পাতে ছোট্ট করে করা আছে, ঠিক তো? ঠিক তো? আমার মনে নেই, শুনেছি তো বটে। প্রথমেটা বুঝতে পারছো তো, একদম শর্টকাটে, কিচ্ছু নেই। আচ্ছা, এটা যেহেতু ছোট, সেহেতু পরীক্ষায় কম আছে, এটাও একটা বিষয়। যাও পড়তে যাও, জল খেয়ে আসো। হ্যাঁ অবশ্যই, অন্যদিন তো বোতল নিয়ে আসো 4 লিটারের, আজকে আনোনি।
হ্যাঁ হ্যাঁ হয়। কঙ্কনা জলের সাপ্লায়ার আজকে আসেন। উপপাদ্য 25 কোশ্চেন। না না দেখো দেখো, একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজাকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান। নন্দিতা চলে যাও। কি বলেছে? একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজাকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান। তার মানে ওরা এটা বলতে চেয়েছে কি, এই কথা না, একই ভূমি, ভালো করে দেখো, একই ভূমি মানে একটা ভূমি আঁকলাম, আর একই সমান্তরাল যুগল মানে কি, আর একটা উপরে সমান্তরাল রেখা আঁকতে হবে, দিয়ে এই সাইড দুটো জুড়ে দিতে হবে। তাহলে কি তৈরি হবে? একটা, তাহলে কি তৈরি হলো? এটা সামান্তরিক। এর মধ্যে দুটো ত্রিভুজ থাকবে, এর মধ্যে দুটো ত্রিভুজ থাকবে। এই হচ্ছে একটা ত্রিভুজ, এই হচ্ছে 2 নাম্বার। আচ্ছা ছবিটা একটু বড় করে আঁকি, নাহলে অত ছবি লাগবে না। এটার প্রমাণ দেখো, একদম ছোট্ট একটুখানি। ছবিটা কোথায় গো? সামনে দিয়ে ঘোরাও তো। ঠিক আছে, আসুন আসুন আসুন, আসবেন না কেন? কিছু বলেনি, ও কিছু বলেনি। শোনো, এখানে বলেছে যে একই ভূমি, একই ভূমি মানে একটাই ভূমি, আর একই সমান্তরাল যুগল মানে দুপাশে দুটো দাগ সমান্তরাল, ঠিক আছে? এর মধ্যে আছে দুটো ত্রিভুজ। এ হচ্ছে প্রথম ত্রিভুজ, হ্যাঁ আমি মনোকামনা করছি এটাই দেবো। অন্য করে আসতে হবে না। হ্যাঁ দেখো, দিলামই না, একটা পরীক্ষায় নিলাম না, তাও হতে পারে। তোমাদের এটা বিশ্বাস হলো? কার বিশ্বাস হলো? আচ্ছা তার মানেটা দেখো, এখানে ছবিটা কেমন হলো, এটা সামান্তরিক আঁকা হয়েছে, তার মধ্যে দুটো ত্রিভুজ আঁকা হয়েছে। ত্রিভুজ দুটোর বৈশিষ্ট্য খেয়াল করে দেখবো। ত্রিভুজ দুটোর ভূমি দেখো, দেখো প্রথম ত্রিভুজ, আমি একটু নাম লিখে রাখি, এ বি সি ডি, এ বি সি ডি কিউ পি। প্রথম ত্রিভুজ, প্রথম ত্রিভুজ কোনটা? এ বি ডি, এটা হচ্ছে আমাদের প্রথম ত্রিভুজ এ বি ডি। আর দ্বিতীয় ত্রিভুজের নাম কি হবে? এ বি সি। দুটো ত্রিভুজের বৈশিষ্ট্য কি? দুটো ত্রিভুজের ভূমি একই, দেখো দুটো ত্রিভুজের ভূমি একই না, এবি ভূমি। আর শীর্ষবিন্দু দেখো, এই এবি রেখা সমান্তরাল একটা রেখা যার নাম হচ্ছে পিকিউ, সেখানে শীর্ষবিন্দু আছে না। আর দেখো তাহলে এটা কি হচ্ছে? সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, আবার একটা ভূমি কি সমান। ঠিক আছে, প্রদত্ততে চলে আসি। প্রদত্ত, প্রদত্ত অংশে বলা আছে যে ত্রিভুজ এ বি সি, কোন ত্রিভুজের কথা বলা হলো? ত্রিভুজ এ বি সি, এবং ত্রিভুজ এ বি ডি, এ বি ডি, এই হচ্ছে দুটো ত্রিভুজ। এরা একই সমান্তরাল যুগল এবি, এবি এবং ডিসি এর মধ্যে অবস্থিত। আচ্ছা একটা জিনিস মনে রাখবা, ছবির শুরুতে কিন্তু এই রেখাটা ছিল না, ছবির শুরুতে এই রেখাগুলো ছিল না, ওরা অঙ্কনে গিয়ে থাকবে। অঙ্কন আছে না? আছে, হয়েছে। হ্যাঁ অঙ্কন একটু বড় আছে এখানে। তাই কি বলা হয়েছে? বলা হয়েছে কি, না ওটা হবে। কে? যাও যাও যাও, তুমি অত উত্তেজিত হচ্ছ কেন? ও জল খাবে তা, এরম একটা আছে, ও বড় বোতল থেকে নাকি জল খেতে পারে না, বান্ধবীকে নিজে বান্ধবী মুখের উপরে জল ঢেলে দেয়। ক্লাস 7-এ 2 পিস আছে।
না না, ও সত্যি জল ঢেলে দেয় তারপরে ও খায়। বুঝতে পারছো, তোমাদের ওই নাকে মুখে জল ঢুকিয়ে হাত মোড়া করে তারপর উপরে আনবা। আচ্ছা এই শোনো, প্রদত্ত অংশে কি লেখা আছে শুনে নাও ছেলেগুলো। প্রদত্ত অংশে কি লেখা আছে পড়ো। হুম, অবস্থা ঠিক বলেছে। এই শোনো, এখানে বলা আছে যে দুটো ত্রিভুজ, কথা বলো না, দুটো ত্রিভুজ মানে দুটো ত্রিভুজ কি কি, এবিসি একটা ত্রিভুজ, এবিডি আরেকটা ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ ডিসি এবং এবি এই দুটো সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত এবং এদের ভূমি একই, যেটার নাম হচ্ছে এবি। ক্লিয়ার? এটি হচ্ছে প্রদত্ত। প্রদত্ত পরে কি থাকবে? প্রামাণ্য। তাহলে প্রমাণ কি করতে হবে? প্রমাণ করতে হবে যে এই যে দুটো ত্রিভুজ আছে, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান, মানে ত্রিভুজ এবিসি সমান সমান ত্রিভুজ এবিডি। তোমার কি মনে হচ্ছে? এবার অঙ্কনে চলে আসি, এটাতেও অঙ্কনে গিয়ে ছেলেমেলে ভুল করবে। অঙ্কনটা খুব ইম্পর্টেন্ট। অঙ্কনে কি লেখা আছে? এবি কে ভূমি ধরে, এবি হচ্ছে ভূমি আছে, এবি কে ভূমি করে এবি ও ডিসি এর সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে এ বি পি কিউ এটি সামান্তরিক অঙ্কন করা হলো। এ বি পি কিউ মানে ডিসি বাহুকে একটু বড় করে দেওয়া হলো আর সি বাহুকেও একটু এদিকে বড় করে দেওয়া হলো। এখানে লেখা হলো পি, এদিকে লেখা হলো কিউ। এই অঙ্কনে কি লেখা আছে? এবি এবং সিডি বাহু সমান্তরাল রেখে একটি এ বি পি কিউ সামান্তরিক অঙ্কন করা হলো। এরপরে আসুন আসুন প্রমাণ। যাও যাও যাও, ভালো করে খেয়ে আসো জল। যাও যাও যাও, ও দৌড়াতে দৌড়াতে যাবে। এই শোনো, প্রমাণ। এমা গল্প করছে এরা, প্রমাণটা মুখস্থ করতে হবে তো। ঠিক। কে কে বলেছে? দেখো, উপপাদ্য যদি বুঝতে না পারো তাহলে অন্তত ইচ্ছে বলো না, ছবি দেখে 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 মুখস্থ করে নেবা। এই আমি বলছি, ধন্যবাদ গিফট দেওয়ার জন্য। থাক, খুব ভালো লাগলো গিফটটা। কার এটা? ঠিক আছে। আচ্ছা প্রমাণে আসো। এই শোনো প্রমাণ, ত্রিভুজ এবিসি ভালো করে দেখবা। প্রথমে ত্রিভুজ এবিসি এর পুরো সামান্তরিক নিয়ে আমাদের কাজ করতে হবে। প্রথমে কি লিখবো? ত্রিভুজ এবিসি ও সামান্তরিক, সামান্তরিকটার নাম কি? এপিবিকিউ, এবিপিকিউ, এবিপিকিউ। এই যে দুটো সামান্তরিক, এই যে সামান্তরিক ত্রিভুজ আছে, এদের ভূমি কি দেখো একই, এ বি পি কিউ। ভালো করে দেখে নাও, প্রথম যে ত্রিভুজ ছিল সেটা কোনটা? এ বি সি, এবিসি ত্রিভুজ। আর এ বি পি কিউ এই যে সামান্তরিক, এদের মধ্যে মিল কোথায়? এদের দেখো ভূমি এবি, এদের ভূমি কি? এবি। একইভাবে দ্বিতীয় ত্রিভুজের নাম কি? এ বি ডি। এবং কার মুখ দেওয়া হচ্ছিল গো? চারজনকে দাঁড় করাবো, ভদ্রভাবে বলে দাও তাহলে। তুই শুনতে তো পেয়েছো? তাই চারজনের কান ধরে দাঁড়িয়ে পড়ো, আমার শোনার দরকার নেই। আমার এই দেখো শুনে নাও, তুমি গল্প শুনেও যদি প্রতিবাদ না করো তোমার দোষ। ও হো 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 হো, ওঠো ওঠো, চারজনে ওঠো, ওঠো দাঁড়িয়ে পড়ো। তাহলে তো বলবো না কে গল্প করছিল, তাহলে ধরো চারজনে করছিল। আমি কি করবো? আমি তো শুনেছি এদিক থেকে আওয়াজ এসেছে। ওঠো 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 ওঠো, বেশি পাকামো তো ভালো না, ওঠো। ও হচ্ছে ভদ্র, হ্যাঁ এমনি ভদ্র ছেলে। ওঠো 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 ওঠো, তাড়াতাড়ি। না করাবো না, ওঠো 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 ওঠো, ওঠো। এই গড়ায় পেছনে দাঁড়াবা, ওইখানে যাও, হ্যাঁ যাও। ওই মা, ও চলে গেল।
যাও যাও যাও, আর ভাল লাগছে না। অবশ্যই, এই বাড়িওয়ালা তো আমি হলাম। ভালো হয়েছে। এরপরে শোনো, তাহলে প্রথমে আমরা কি বললাম, এবিসি হচ্ছে ত্রিভুজ, আর এ বি পি কিউ হচ্ছে সামান্তরিক। এদের মধ্যে মিল কোথায়? এদের ভূমি একই। আচ্ছা, এরপরে এ বি ডি ত্রিভুজ এবং এ বি পি কিউ হচ্ছে সামান্তরিক। এদের মধ্যে মিল কোথায়? এদের ভূমি একই, সেম। ঠিক। আচ্ছা, তাহলে দুটোর ক্ষেত্রে বলে দিলাম। তাহলে এবার কি লিখতে হবে? অতএব। আচ্ছা, একটা জিনিস একটু মনে রাখা উচিত যে ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি মানে যে কোনো একটা ত্রিভুজ সামান্তরিকের অর্ধেক হয়। যে কোনো ত্রিভুজ সামান্তরিকের অর্ধেক হয়। তাহলে কি লিখবো? এবিসি সমান সমান হাফ সামান্তরিক এবিপি কিউ, হাফ সামান্তরিক এবিপি কিউ। একইভাবে পরেরটা অনুরূপে এবিডি, অনুরূপে এবিডির ক্ষেত্রেও তাই হবে। এবিডি সমান সমান কি হবে? হাফ সামান্তরিক এবিপি কিউ। তাহলে এখন দেখো, এই দুজনের ক্ষেত্রফল যদি সমানই হয়, তাহলে আমরা কি লিখতে পারবো? এইটা আর এটা, এদের ক্ষেত্রফল সমান, এই প্রমাণিত। এবার এখানটা একটু লেখালেখি আছে, একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। করে নেবা। ধন্যবাদ। বাহ, এরা শুধরাবে না কোনোদিন। এটা আমি তো আশা রাখছি, তোমরা রাখছো না, রাখো না। তাহলে প্রমাণটা করবো নাকি? এই চলে আসো, চলে আসো। এরা বাইরে গিয়েও ঝামেলা করছে। অঙ্কের বাড়ি কাজ কি? আর বিজ্ঞানের বাড়ি কাজ? ডাউট সলভ তো বাড়ি কাজের মধ্যে বললো না, তাহলে নেফ্রন। আগামী ক্লাসে নেফ্রন। আচ্ছা, একটা কাজ করো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই শোনো শোনো, 7:30 আর 15 মিনিট টাইম আছে, আমি জেরক্স করে দিই। ঠিক আছে, ততক্ষণে একটু দাঁড়িয়ে যাও।